সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি সংস্কার ও জুলাই সনদ, মীমাংসা ও অমীমাংসিত প্রশ্ন, এবং এই প্রশ্নগুলোর উত্তর দিবেন আজকে আমার অতিথিরা। আজকে আমার সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন মার্দিয়া মমতাজ, শিক্ষক ও গবেষক, তিনি আছেন আমার সাথে। আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম, সংস্কার ও জুলাই সনদ, মীমাংসা ও অমীমাংসিত প্রশ্ন, বেশ কিছু প্রশ্ন, বেশ কিছু বিতর্ক এখন জাতীয় সংসদ অধিবেশনে চলছে এবং সেগুলো আমরা প্রতিদিনই প্রত্যক্ষ করছি, খবর রাখছি। আজকে যেমন একটি বিষয় নিয়ে কথা বলেছেন বিরোধী দলীয় যিনি সংসদ সদস্য আছেন, তিনি বলছেন যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডেকে ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে সংবিধানের যে প্রশ্ন তোলা হচ্ছে তার পাল্টায় তিনি বলছেন যে জুলাই অভ্যুত্থানের পরের ঘটনাক্রম তুলে ধরে আক্তার হোসেন তিনি বলছেন যে আসলে আমরা কোনো প্রেক্ষাপটের মধ্য দিয়ে আজকের এই সংসদে এসেছি, সেটি সকলেই জানি। সেই প্রেক্ষাপট যখন বাংলাদেশে সংঘটিত হলো, তারপর 5 আগস্ট নিয়ে 8 আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। সেই সময়টাতে বাংলাদেশের সংবিধান কতটুকু কার্যকর ছিল? বিএনপি সংবিধানের নামে জুলাই সনদ নিয়ে আসলে নানা ধরনের বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এরকমই একটি অভিযোগ আছে বিএনপির প্রতি। সংবিধান সংস্কার পরিষদের ভবিষ্যৎ কি? অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী। ধন্যবাদ আপনাকে। দেখেন, ভবিষ্যতের চেয়ে সবচেয়ে আশার কথাটি হলো যে কিছুক্ষণ আগে এই 71 বিধিতে মাননীয় বিরোধী দলীয় নেতা যে নোটিশটা দিয়েছিলেন, সেই নোটিশের উপরে দীর্ঘ 2 ঘন্টা আলোচনা হয়েছে। আমার অন্তত 1.5 ঘন্টা বা 101 ঘন্টা এই আলোচনা সচক্ষে দেখবার এবং শুনবার সৌভাগ্য আমার হয়েছে। সেখানে সরকারি দল এবং বিরোধী দল উভয়ই চমৎকার যুক্তি, পাল্টা যুক্তি দিয়েছেন, আমি উপভোগ করেছি। আজ থেকে অনেক বছর আগে, 17-18 বছর আগে একবার পার্লামেন্টে আমি ছিলাম। তখন পতিত সরকারে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধী দল, সেই সংসদে যে সমস্ত গালিগালাজ শুনেছি, অশ্রব্য শব্দ শুনেছি, তারপরে আনপার্লামেন্টারি ডিবেট দেখেছি, তার চেয়ে আজকের ডিবেটটা আমাকে খুব ফলপ্রসূ মনে হয়েছে। গণতন্ত্রের সৌন্দর্য বা পার্লামেন্টারি ডেমোক্রেসির সৌন্দর্য হলো যুক্তি নির্ভর বিতর্ক। 2 দলই যুক্তি নির্ভর বিতর্ক করেছে এবং পরিশেষে সরকারি দলের আইনমন্ত্রী, সরকারি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, উনি একটি প্রস্তাব দিয়েছেন পার্লামেন্টে। প্রস্তাবটি হলো এই যে সংবিধান সংস্কার করতে হবে, এটি নিয়ে কারো কোনো আপত্তি নেই, বিএনপির কোনো আপত্তি নেই। এবং উনি বারবার এই যে জুলাই সনদ চার্টার, যেখানে আমরা সবাই স্বাক্ষর করেছি সমস্ত রাজনৈতিক দল, যদিও 5 তারিখের পরে জন্মগ্রহণ করা একটি রাজনৈতিক দল এটি পরে স্বাক্ষর করেছে, সেখানে ওনারা বলেছেন যে এর প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি বাক্যের সাথে সারা জাতি যেমন একমত পোষণ করে, বিএনপিও একমত পোষণ করে, এটি একটি পজিটিভ কথা। 2 নম্বর, উনি বলেছেন যে এই যে আদেশটি, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এই আদেশটি সাংবিধানিক নয় বা সংবিধান সম্মত নয়। কিন্তু এটি বলে উনি এটি উড়িয়ে দেননি যে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে না বা এই সনদ বাস্তবায়ন করা হবে না। তিনি বলছেন যে এই সনদের প্রত্যেকটি শব্দ বাস্তবায়ন করার জন্য সংবিধান সংস্কার করার প্রয়োজনটা হবে এবং সেটি করার জন্য সর্বদলীয়, ইভেন স্বতন্ত্র যারা সদস্য তাদেরকেও অন্তর্ভুক্ত করে, ইভেন পার্লামেন্ট মেম্বার নয়, প্রয়োজনে সেই সমস্ত বিশেষজ্ঞদেরকে নিয়ে একটি পার্লামেন্টারি কমিটি হবে, যেই কমিটি এই সমস্ত অমীমাংসিত ইস্যু যেগুলো নিয়ে ডিবেটটা হচ্ছে বা যেগুলো নিয়ে এক ধরনের আলোচনা, বিতর্ক, তর্ক, তরজা সমাজে বিদ্যমান, সেগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে এর একটি যৌক্তিক সমাধান বের করা হবে। এবং এখানে হবে, আমি যদি একটু যুক্ত করব স্যার, আমি আসলে যুক্ত করব, আপনি আপনার বক্তব্য অবশ্যই কন্টিনিউ করবেন। সেটি হলো যে এই যে সংস্কার হবে এই কথাটা বলা হচ্ছে, এরপরও বিরোধী দল আশ্বস্ত হতে পারছে না, সেখানে বিতর্ক থেকে যাচ্ছে। সংস্কারগুলো কি আসলে শুধুমাত্র বিএনপির পক্ষে যাবে, এমন বিষয়গুলোতেই সংস্কার হবে, এমন কোনো আভাস আছে, ইঙ্গিত আছে? আমি বলছি যে উনি একেবারে জুলাই সনদ যেটা প্রিন্টেড কপি, সেই প্রিন্টেড কপি দেখিয়ে উনি বলেছেন
বলেছেন যে প্রত্যেকটি শব্দের সাথে বিএনপি একমত। এটা আমার নিজের কানের শোনা, আমি আপনার টেলিভিশন স্কলেও দেখছিলাম। এবং এই যে সর্বদলীয় একটি কমিটির যে প্রস্তাব সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, আমি নিজে মাননীয় বিরোধী দলীয় নেতার বক্তব্য শুনেছি, উনি এটিকে সম্মতি জ্ঞাপন করেছেন বলে আমার অন্তত এই বক্তব্যে মনে হয়েছে, এবং আপনার টেলিভিশনও দেখছিলাম। Okay, তাহলে আমি সমস্যা ফিরবো। হলো যে সমস্যা চিহ্নিত হয়ে গেছে, সমস্যা সমাধানে সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগের সাথে বিরোধী দল সম্মতি জানিয়েছে। আমি আশা করব যে আমরা যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কমিশনের কাছে আমরা দিনের পর দিন বসেছি, এই আলোচনা এত দীর্ঘায়িত হবে না, বরং খুব স্বল্প সময়ের মধ্যে এখানে এই থামাতে চাই। জুলাইয়ের বিপ্লবের যে থামাতে চাই। চেতনাটা, থামাতে সেই চাই। চেতনার বাস্তবায়নে মোহাম্মদ হাসানাত পরিণত আলী হবে। থামাতে চাই। সেটি হলো যে 18 মাসের কথা আপনি বললেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে অনেকবার বসার কথা বললেন। 18 মাস ঐকমত্য কমিশনের সাথে বসে সবগুলো রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে এই যে একটা ইলেকশনের পরে নতুন সরকার তার যাত্রা শুরু করেছে। 18 মাসে অনেক বিষয় মীমাংসিত হয়নি বা মীমাংসা হয়নি। 2 ঘন্টার আলোচনায় সেটি কিভাবে মীমাংসিত হবে বলে আপনি মনে করলেন, মানে করছেন, সেটি আমি নিশ্চয়ই আপনার কাছে একসময় জানবো। আমি একটু মারদিয়া মমতাজ আপনার কাছে জানতে চাই যে বিরোধী দল কি এতে আশ্বস্ত হলো বলে মনে হয় আপনার, কিংবা এই যে 2 ঘন্টার এই আলোচনাতে সকল সমস্যার সমাধান হবে বলে আপনার মনে হচ্ছে কিনা? আপনার মতামতটা কি, আপনি কি বলতে চান? জি, আপনাকে ধন্যবাদ এবং আমাদেরকে যারা শুনছেন আসসালামু আলাইকুম। আসলে এখানে এই তুলনাটা আমি করব না 18 মাস বনাম 2 ঘন্টা, কারণ এটা কেবলমাত্র শুরু। সামনে একটা সময় আছে, প্রায় মাসখানেক সময় ধরে এই অধিবেশনটা চলবে এবং এটা মোটামুটি একটা নীতি নির্ধারণী অধিবেশন। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, 12 তারিখে কিন্তু একটি মেয়াদ শেষ হয়ে যাবে। তো সেটার আগে বেশ কিছু জিনিস ফাইনালাইজ করে ফেলতে হবে জুলাই সনদ নিয়ে। আমি বলবো যে বিরোধী দল একটু তাড়াহুড়া করছে বা একটু প্রেশারাইজ করছে এই ডেডলাইনটাকে সামনে রেখে, কারণ 1 মাসের মধ্যে, কার্যবিধির 1 মাসের মধ্যে এই ব্যাপারটি ফাইনালাইজ করার কথা। না হলে কিন্তু পরে আরো কিছু জটিলতা তৈরি হবে বলে মনে হচ্ছে 1 মাসের না, মধ্যে? অবশ্যই জটিলতা তৈরি হবে, কারণ না, এখানে মানে এই হচ্ছে যে এটি হয়ে যাবে বলে কি মনে হচ্ছে? আজকের বক্তব্য অনুযায়ী যদি সরকারের এই সদিচ্ছা কাজে চলে আসে তাহলে তো এখানে ঝামেলা থাকার কথা না। কিন্তু এখানে দেখেন, আজকেও কিন্তু সংসদে আন্দালিব রহমান পার্থ থেকে শুরু করে বেশ কয়েকজন বেশ কিছু, আমি বলবো অতি উৎসাহী হয়ে সরকারের পক্ষ হয়ে কথা বলতে গিয়ে একটু কিছু ওভাররাইড করে গেছেন কিনা এটা আমাদেরকে একটু দেখতে হবে। হ্যাঁ, যে যারা জুলাই সনদ নিয়ে বেশি কথা বলে, যারা এটাকে দ্বিতীয় বিপ্লব বলতে চায় বা এটাকে বিপ্লব বলতে চায়, তারা স্বাধীনতা চায় না, বিভিন্ন ধরনের আলোচনা এসেছে। আমার মনে হয় সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে এই আলোচনাগুলো তো অপ্রয়োজনীয়। সংসদের প্রতিটা সেকেন্ডের পেছনে কতটুকু খরচ হয় এটা আমরা জানি। সেক্ষেত্রে আমি বলবো যে এই আলোচনাগুলোকেই এখানে আনার কোনো দরকার ছিল না। শুরুতেই সরকার এটা জানাবেন এবং একটা রোড ম্যাপ থাকতে হবে। আমি বললাম যে আমি করব, কিন্তু আমার কোনো চেষ্টা নাই। সব দলীয় কমিটির কথা তো গত অধিবেশনেও বলা যেত, কিংবা যে কোনো আনঅফিসিয়াল মাধ্যমেও বলা যেত, অফিসিয়ালিও বলা যেত সংসদ অধিবেশন ছাড়াই, কিন্তু বারবার বলা হচ্ছে যে এটা অসাংবিধানিক, ফুল স্টপ। তো সেখানে বিরোধী দলের মাথায় এই জিনিসটা আসা খুব স্বাভাবিক না? আপনাকে একটা জিনিস মনে করিয়ে দিয়ে শেষ করি, এই যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা গভর্নমেন্ট আসলো যেটার কিন্তু সংবিধানে কোনো জায়গা ছিল না, উল্লেখই ছিল না, সেই জায়গাটাতে আসলে এরকম একটা প্রশ্ন আসে যে ডিম আগে না মুরগি আগে? আমরা কি আগে সরকারকে বৈধতা দিব, নাকি এই সরকারকে যারা বৈধতা দিবে তাদের বৈধতা দিব? এখানে একটা সার্কেল আছে। এজন্যই কিন্তু বর্তমানে যারা বিরোধী দলে আছে তারা দাবি করেছিলেন যে গণভোটটা যেন আগে হয়, তাহলে এই জটিলতাগুলো কমতো। আমি বলবো না যে এটা থাকতো না, কমতো। যেহেতু সেটা হয়নি, অনেক ধরনের বাধার মুখে, বিএনপির মতন একটা বড় দলের দাবির মুখে সেটা করা যায়নি। সুতরাং এখন যে জটিলতাগুলো, এগুলো সরকারকেই, অর্থাৎ বিএনপি দলীয় সরকারকে এটা সমাধান করতে হবে এবং এটাকে স্পষ্ট করতে হবে। আসলে মানে মনে কথা রেখে দিলে তো মানুষ বোঝে না। সেক্ষেত্রে আমি তখন বিরোধী দলকে বলবো যে এত এত কেওস হচ্ছে, আমি তো চাইলামই, আমি তো না বলি নাই, কিন্তু আমি যে হ্যাঁ বলেছি, আমার রোড ম্যাপটা কি, আমার একটা ডেডলাইন সামনে আছে, সেটা থাকলে তো আর বিরোধী দল এই কথাগুলো বলে না। তাহলে আমি বলবো যে সংসদের যে সময়টা আছে, অধিবেশনের সময়টা, এই সময়টা অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনি একটা মজার জিনিস দেখেছেন যে বাংলাদেশের মানুষ এখন সংসদ অধিবেশন দেখে, আমরা দীর্ঘদিন খেয়ালই করি নাই কখন সংসদের অধিবেশন বসছে।
তাহলে এই সময়টাকে, মানুষের এই মনোযোগটাকে কাজে লাগানোর জন্য আমার মনে হয় সরকারের সদিচ্ছার পাশাপাশি সেটার ফিজিক্যাল রিফ্লেকশন থাকতে হবে, ম্যানিফেস্টেশন থাকতে হবে, তাদেরকে বলতে হবে আমরা কবের মধ্যে কি করব। সরকারের সদিচ্ছার কথা আমি মার্দিয়া মমতাজ আপনাকে এখানে একটু আটকাই। আমি ডক্টর মোহাম্মদ হাসানাত আলী আপনার কাছে চলে যেতে চাই, এবং এই যে সরকারের সদিচ্ছার কথা বলা হচ্ছে, আপনিও খুব আশ্বস্ত করলেন বা আপনিও বললেন যে আপনি স্যাটিসফাইড আজকের আলোচনা দেখে। সরকারের এই সদিচ্ছাকে অনেকেই বলেন যে আসলে এটা সময়টাকে প্রলম্বিত করা, মানে কোনো না কোনোভাবে সময়কে দীর্ঘায়িত করে পরবর্তীতে আসলে বাস্তবায়ন তেমন কিছু হবে না, জাস্ট একটা আইওয়াশ হচ্ছে এবং সময়টাকে শুধু বাড়ানো হচ্ছে, এমনটা অভিযোগও কিন্তু অনেকে করছেন। এটি দেখেন, এই ধরনের অভিযোগ যারা করছেন তারা আসলে প্রকারান্তরে এই যে যারা জুলাইয়ের আন্দোলনের যে পক্ষভুক্ত শক্তিটা পার্লামেন্টে আসছে তাদের মধ্যে এই ছোট ছোট ভুল বোঝাবুঝিকে আরো দীর্ঘায়িত করা, আরো বড় করে এক ধরনের ক্যাওয়াটিক এনভায়রনমেন্ট তৈরি করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চাই বলে আমি মোটা দাগে আমি বলতে চাই আপনাদেরকে। আমার কথা, আপনি এত তাড়াহুড়া করছেন কেন? 18 বছরের জঞ্জাল। এই সংবিধান তো বাকশাল উপহার দিয়েছে আমাদেরকে, দেয়নি? জি। আবার এই সংবিধান তো সংশোধনের মধ্য দিয়ে বাকশাল থেকে গণতন্ত্র ফিরে এসেছে, এবং এই সংবিধানের আলোকেই আমরা তো অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েছি। না না, বিরোধী দল আস্থায় এসেছে তো। আমি বললাম যে আমি নিজে পার্লামেন্টে আজকে উপস্থিত ছিলাম। বিতর্ক তো হবেই, বিতর্ক না হলে সমাধান করতে হবে। গণতন্ত্রে কি বিতর্ক বন্ধ? আমি বলছি সুস্থ বিতর্ক। সেই সুস্থ বিতর্ক আজকে হয়েছে বলে আমি অন্তত দেখেছি। আমার ম্যাডাম বললেন যে আন্দালিব রহমান পার্থ উনি সরকারের স্পোকম্যান নন, উনি ওনার কথা বলেছেন, কিন্তু প্রশ্ন হলো যে সরকারের স্পোকম্যান সালাউদ্দিন কাদের সাহেব, বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, ওনার বক্তব্যটা আপনি শোনেন। উনি তো একাধিকবার বলেছেন যে প্রত্যেকটি অক্ষরের সাথে আমরা একমত, কিন্তু যেখানে সাংবিধানিক সমস্যাগুলো রয়ে গেছে এগুলা উভয় দল বা উভয় মত বসে আলোচনার মধ্য দিয়ে, তাতে যদি 11 মাস সময় লাগে লাগুক না, একমত হলে। আচ্ছা, এই যে বাধ্যবাধকতা, হ্যাঁ বাধ্যবাধকতা আছে, কিন্তু এই বাধ্যবাধকতা কি আমরা একমত হয়ে আমরা করিনি? সংবিধানে ছিল প্রেসিডেন্সিয়াল ফর্মের গভর্নমেন্ট, আমরা 3 দলের রূপরেখা অনুযায়ী আলোচনার মধ্য দিয়ে পার্লামেন্টারি সিস্টেমে যাইনি, গিয়েছি তো। তত্ত্বাবধায়ক সরকার অন্তর্ভুক্ত করিনি, করেছি তো আলোচনার মধ্য দিয়ে। আমরা বাকশাল থেকে 5ম সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে আসিনি, এসেছি তো। আবার এই যে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারে ফিরে পেলাম, আমরা করিনি। সমস্যাটা হয়ে গেছে জুলাই সনদ বাস্তবায়নের যে কথা তাড়াহুড়া। আমি কাউকে কিছু না বলে শুধু এতটুকু বলতে চাই, এই যে জুলাই সনদ করছেন, আপনি নিজেও বলছেন যে বিএনপি এটাকে প্রলম্বিত করতে চায়। জুলাই সনদ আমরা স্বাক্ষর করেছি, সেখানে সুস্পষ্টভাবে বলা ছিল যে আপনাদের এই নারী সম্প্রদায়ের একটি সার্টেন পার্সেন্টেজকে নমিনেশন দিতে হবে। একটি দল তো দেয়নি স্বাক্ষর করার পরে, সেই পুরোটা দেয়নি, বিএনপি দিছে তো। আমি পুরোটা দেয়নি সেটাও অপরাধ, কেন পুরোটা দিল না? হ্যাঁ, কিন্তু প্রশ্নটি হলো এই প্রত্যেকটি বিতর্ক ঠিক নেগেটিভলি না দেখে আমি ওনার সাথে একমত যে সময় নেন না, প্রত্যেকটি পয়েন্ট। এবং আরেকটি কথা আপনি বললেন, অধিকাংশ অধ্যাদেশে কিন্তু 2 দলই একমত হয়েছে আইনে পরিণত করার। 133টি অধ্যাদেশ ছিল, মাত্র 13-14টা অধ্যাদেশের নিয়ে যেখানে আইনের ব্যাখ্যা আসছে, সেই ব্যাখ্যাগুলা দেখেন অসাধারণ প্রস্তাব, যে শুধু পার্লামেন্ট মেম্বার নয়, প্রয়োজনে আরো বাহিরের বিশেষজ্ঞ সদস্যরাও এই কমিটি গঠন, পার্লামেন্টারি কমিটি হবে, সেটা বিশেষজ্ঞ সদস্যরা থাকবে, এবং এই সনদ বাস্তবে যে সনদটি স্বাক্ষরিত হয়েছে সমস্ত দল, সেই সনদ বাস্তবায়নে একটি সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে সেটা যদি পার্লামেন্টে যদি অ্যাকনলেজ করা যায়, সেটা যদি আইনে পরিণত করা যায়, তাহলে তো সমস্যা থাকার কথা নয়। সেটা আসলে আশা করি সেটি হবে, আশা করি সেটি হবে, আশা করি সেটি হবে। এই যে জুলাই সংবিধান সংস্কার পরিষদের যে দাবি বা সংবিধান সংস্কার পরিষদের যে বিষয়টি রয়েছে, তার সাথে আসলে এই যে নতুন যে চিন্তা ভাবনা যে বিষয়টি রয়েছে, সকলকে সমন্বিতভাবে একত্রিত করা, তার পার্থক্য কোথায় আপনার কাছে? আমি চলে যেতে চাই মার্দিয়া মমতাজ আপনার কাছে। খুব সংক্ষেপে আমি আসলে প্রশ্নটা শেষ করতে চাই এবং আপনার কাছ থেকে উত্তরটা নিয়ে যেতে চাই। এবারের সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন চলছে, কতটুকু গণতান্ত্রিক হয়েছে আপনার কাছে প্রশ্ন রইল। আরও একটি প্রশ্ন, এখানে আসলে জবাবদিহিতার যে জায়গাটা আমরা আশা করেছি, প্রত্যাশা করেছি যে ত্রয়োদশ জাতীয় সংসদে একটা জবাবদিহিমূলক একটা জাতীয় সংসদ আমরা পাবো, সেটি হয়েছে কিনা সে প্রশ্নটি রইল আপনার কাছে।
সকল দাবি আসলে বিরোধী দল এই সংসদের মধ্যেই আদায় করতে পারবে বলে আপনি মনে করেন, নাকি আবারও বিরোধী দলকে রাজপথে ফিরতে হবে বলে আমরা এরকমও আশঙ্কা করতে পারি? আপনার কি মনে হয় মার্জিয়া মমতাজ? জি, প্রথম কথা হচ্ছে আমি আপনার 3 নম্বর প্রশ্নটা নিয়ে শুরুতে কথা বলি। সেটা হলো যে রাজপথে যেতে হবে কিনা। এটা তো আসলে একটা জবাব। প্রশ্নটা হচ্ছে যে সরকারি দল কি তাদের এই জবাবদিহিতা কিংবা নীতি নির্ধারণী জায়গাগুলোকে সংসদে স্বচ্ছ করে দায়িত্ব নিয়ে বহন করতে পারবে কিনা, সেটার উপরে নির্ভর করবে বিরোধী দল রাজপথে যাবে কিনা। আপনি দেখেছেন যে আমরা যেই রাস্তাটা হেঁটে এই 26-এ এসে দাঁড়িয়েছি, এটা এমন একটা জায়গা যে আমরা আবার রাজপথের কথা ভাবতে চাই না। আমি যদি সাধারণ মানুষের কথা ভাবি, সাধারণ মানুষ আর জ্যাম চায় না, সাধারণ মানুষ দ্রব্যমূল্য নিয়ে আর অস্থিরতা চায় না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ট্যাক্সের টাকায় আমার উপর গুলি চলবে, আমার উপর লাঠিচার্জ হবে, আমি সেটা চাই না। তাহলে এই জায়গাটা যদি আমি না চাই, তাহলে কি আমি কি করব? আমি দাবি তোলা বন্ধ করে দেব? ঘটনা তো সেটা না। তাহলে দাবি তোলার জায়গাটা যত স্বচ্ছ হবে তখনই বোঝা যাবে যে আমি রাজপথে যাব কি যাব না। তাহলে এটা একটা জবাবি ব্যবস্থা। আগে দেখতে হবে আপনার প্রথম 2টা প্রশ্নের জবাব একটা জায়গায় লুকিয়ে আছে, সেটা হচ্ছে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অনেক সময় সমস্যার জন্ম দেয়। আপনি দেখেছেন বাংলাদেশে যতবার সংসদকে অসাংবিধানিক উপায়ে ভাঙতে হয়েছে, এই সবগুলো জায়গায় এসেছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার হাত ধরেই। আপনি এটা 75 বলেন, আপনি এটা একদম শেষে এসে 24-এ বলেন, সব জায়গায় এই ঘটনাটা ঘটেছে। এবং কখনো কখনো এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পরিণতিতে সামরিক শাসন আমাদেরকে দেখতে হয়েছে। এই জায়গাটায় যেন আমরা না যাই, সেটার জন্যই তো 26-এ নির্বাচন হলো। এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে স্ট্রাকচারালি থিংস আর ওকে, কিন্তু আপনি একটা জেস্চার দেখেন, প্রথম দিন 2টো শপথ হওয়ার কথা ছিল এবং এটার ব্যাপারে কিন্তু এগ্রিমেন্ট ছিল। জুলাই সনদে হ্যাঁ ভোট যারা চেয়েছেন তারা এখানে নতুন করে সংবিধানের অজুহাত তুলবেন, এটা কিন্তু কাম্য ছিল না। সংবিধানের অজুহাত তুললে কিন্তু এখনো স্বাধীনতার ঘোষক কে থাকে আপনিও জানেন, আমিও জানি। এখনো আমাদের মাথার পেছনে কার ছবি ঝোলার কথা আমি জানি, আপনিও জানেন। সেক্ষেত্রে সংবিধানের অজুহাত তুলে সেদিন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সাইন করা হলো না, বাকিরা সাইন করলেন। এটা নিয়ে মোটামুটি একটা অসন্তোষ এবং আমি বলবো হতাশার জন্ম দিয়েছেন। পুরোটা সম্ভব হয়েছে কেন? এই সংখ্যাগরিষ্ঠতার জোরে, যে আমি মনে করছি শক্তি এখন আমার। তাহলে সরকার যদি এইটা করতে থাকে, তাহলে কিন্তু এই যে স্ট্রাকচারালি আমরা দেখছি না, সংসদ কেউ প্রশ্ন করছে, কেউ জবাব দিচ্ছে, রুল অফ ল হচ্ছে, এই স্ট্রাকচারালি চোখের সামনে দেখতে বোঝা যাবে সব কিছু ঠিক আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যেই কারণে আমরা এখানে বসেছি সেই কারণটা ফিল আপ হবে না। এটার জন্য সময়ের অপেক্ষা করতে হবে, কিন্তু আমি বলবো যে শুরুটা আরেকটু পজিটিভ আমরা আশা করেছিলাম। দ্যাটস ইট। মানে সেই আশাটা পূরণ হয়নি না। বিএনপির এই যে আপনি যখন এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কথাটা বলছিলেন, তখন আমি প্রশ্নটা লিখছিলাম নিজে থেকে। এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার বিষয়টি কি কোনোভাবে বিরোধী দলকে আতঙ্কিত করছে কিনা? কারণ যখন এতটা সংখ্যাগরিষ্ঠতা থাকে তখন তো সে তার ইচ্ছে মতো অনেক কিছু করতে পারে। জি, এটা শুধু বিরোধী দলকে না, আমি বলবো দেখেন, সরকার কিন্তু সরকার কোন দল না। সরকারকে সরকার হয়ে উঠতে হয়। তারেক রহমান কি শুধু ধানের শীষের প্রধানমন্ত্রী? না, বাংলাদেশের প্রধানমন্ত্রী। 1 নম্বর কথা হচ্ছে বিএনপিকে, এই যে বিএনপি থেকে সরকার হয়ে ওঠার যে যাত্রাটা, এটা তাদের নিজেদের মাথায় নিয়ে আসতে হবে যে আমি সবাইকে দেখতে পাচ্ছি না, নাকি আমি শুধু আমার দলীয় লোকদেরকে দেখতে পাচ্ছি। আপনি জানেন অনেক জায়গায় সংসদের অনেক আসনে যেখানে সরকার দলীয় এমপি নাই, সেখানে বিভিন্ন ধরনের কার্ড বিতরণে ঝামেলা হচ্ছে। এটা নিয়ে সংসদে আলোচনাও হয়েছে। এখন অবস্থাটা কি, আপনি যেটা বলছিলেন যে এটা আতঙ্কিত করে কিনা, এটা আসলে দেশের মানুষকেও আতঙ্কিত করে। আমি বলবো যে যারা এমনকি ধানের শীষেও ভোট দিয়েছেন, আপনি এমন অনেকের সাথে কথা বলে আমি নিজে দেখেছি, তারা হতাশ যে আমি হ্যাঁ ভোট দিলাম কিন্তু বিএনপি তো এই কাজগুলো করছে। তাহলে এখানে আমি বলবো যে শুধু বিরোধী দল না, এখানে দেশের মানুষ
পূর্ব অভিজ্ঞতা যাদেরই আছে, যারা বাংলাদেশকে 71 থেকে অন্তত পড়েছেন, জেনেছেন, তারা এখানে আতঙ্কিত শুধু না, আশঙ্কিত। আমি বলবো আতঙ্কিত হওয়ার সময় মনে হয় এখনো আসে নাই, কিন্তু এখানে একটা আশঙ্কা আছে। এখানে একটা আশঙ্কা আছে। একটু কি ছোট্ট করে যোগ করবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী? বিরতির পরে আরো বিস্তারিত জানবো। এই আশঙ্কার কারণ কি? কোনো আশঙ্কা আছে বলে আমি অন্তত মনে করি না। এ সমস্ত বিএনপির বিরুদ্ধে এক ধরনের অপপ্রচার এবং এক ধরনের রেটরিক তৈরি করার জন্য এক ধরনের অপচেষ্টা, আর কি, চেষ্টাও বলবো না, অপচেষ্টা। আমি বারবার বলছি যে পার্লামেন্টে আমি নিজে ছিলাম, এই জুলাই সনদের মধ্যে তো এই কাজগুলো সন্নিবেশিত আছে। তো যেখানে যে দলের স্ট্যান্ডিং কমিটির একজন নেতা, বিএনপির মুখপাত্র, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে শব্দটি উচ্চারণ করে বলেন যে প্রত্যেকটি অক্ষর আমরা বাস্তবায়ন করব, তারপরে এই ছোটখাটো পদ্ধতিগত বিরোধের কারণে মানুষ আতঙ্কিত হয়ে গেছে, এমনটি হয়েছে বলে আমি অন্তত একজন সচেতন মানুষ হিসেবে আমি দেখিনি। একটা সরকারের বয়স মাত্র 33 দিন 34 দিন, মানুষ আতঙ্কিত হবে কেন? আতঙ্কিত হলে সেই মানুষটি তো সঠিক মানুষ নয়। কারণ তাকে ধৈর্য ধরতে হবে, সরকারকে সময় দিতে হবে কাজের মূল্যায়ন করার জন্য। বরং ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন তিনি জনগণের মানুষ, তিনি এ দেশের মানুষ, এবং তার জন্য এক্সট্রা কোনো প্রোটোকল উনি নেন না, ব্যবহার করেন না, নিজের গাড়িতে চড়ে উনি যান। শুধুমাত্র প্রধানমন্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য। অন্যরা কি করেছে? প্রধানমন্ত্রী করলেই কিন্তু তার সরকারের কিন্তু নেতৃত্ব দেয় কে? তৃণমূল পর্যায়ে একেবারে। আমি আমাকে শেষ করি। সরকারের নেতৃত্ব দেয় কে? প্রধানমন্ত্রী। পার্লামেন্টের সরকারের নেতৃত্ব কে? প্রধানমন্ত্রী। সেই নেতা যদি সঠিক রোল প্লে করে, সেখানে তো এত আতঙ্কিত হওয়ার তো কিছু নাই। ধৈর্য ধরেন। ওকে, ধৈর্য ধরলাম, ঠিক আছে, ধৈর্য ধরলাম এবং ধৈর্য ধরলাম। দেখবো আসলে পরবর্তীতে সেই বিষয়গুলো কতটুকু আমরা দেখতে পাই, পজিটিভ কতটুকু দেখতে পাই। এবং বিএনপির এই আরো একটি প্রশ্ন আপনার কাছে রেখে যায়, এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই আসলে প্রশ্নটি। সেটি হলো যে এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বা বিশাল আকারের সংখ্যাগরিষ্ঠতা বিএনপিকে একসময় আত্মবিশ্বাসী করেছিল, ক্রমেই কি তা ঔদ্ধত্যে পরিণত হচ্ছে কিনা অনেকেই প্রশ্ন করছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, আপনার কাছে বিএনপির এই যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, অনেকেই বলেন যে এটি একদিকে যেমন সম্ভাবনার, অন্যদিকে তেমনই একটা ঝুঁকির। এবং সেই সাথে বিএনপি ইলেকশনের আগে আমরা দেখেছি যে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল, একটা কনফিডেন্স ছিল, সকলে এটাকে ওভার কনফিডেন্স বলেছে। এটি কি আসলে ধীরে ধীরে ঔদ্ধত্যের দিকে চলে যাচ্ছে কিনা, এটি নিয়েও প্রশ্ন আছে। এই প্রশ্নটি ছিল আপনার কাছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী। এই উদ্ভট প্রশ্নগুলো কোত্থেকে আসছে আমি জানি না। আমি একটু আপনাকে স্মরণ করে দিই, যিনি মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তখন বর্তমানে চেয়ারম্যান, তিনি প্রতিনিয়ত একটি কথা বলতেন যে 26-এর নির্বাচন সহজ হবে না, খুব কঠিন হবে এবং চ্যালেঞ্জিং হবে। তাহলে আপনি কি করে বললেন যে ওভার কনফিডেন্স ছিল বিএনপি? বিএনপি ওভার কনফিডেন্স ছিল না, বরং বিএনপির বিরুদ্ধে যে লেভেলে অপপ্রচার করা হয়েছিল এই বট বাহিনীর মাধ্যমে, সেটি ছিল অনেক বড় হাইপের একটি অপপ্রচার। আমি সেই বিতর্কে যাই না। আপনার ওই প্রশ্নের সাথে আমি একমত যে এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা একদিকে যেরকম সম্ভাবনা তৈরি করেছে, ঠিক একইভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিগত সরকারকে স্বৈরাচার এবং ফ্যাসিস্টে পরিণত করেছে। এবং যখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যখন কোনো দল ফ্যাসিস্ট হয়, তাদের পরিণতি হয় কিন্তু পালিয়ে যাওয়া। অতএব সেখান থেকে বিএনপি নিশ্চয়ই শিক্ষা নিয়েছে, বিএনপি সেখান থেকে শিক্ষা নেবে, এই আত্মবিশ্বাসটুকু আমার মধ্যে আছে। এই এক মাসের সরকারের প্রধানমন্ত্রী যদি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, কালকে আপনি দেখেননি যে আজকে আলোচনার প্রাক্কালে যখন দুই নেতা যখন একজন আরেকজনের সাথে কথোপকথন করে, বৈঠক করে, আলোচনা করে, গত 18 বছর এমন চমৎকার দৃশ্য কি মানুষ দ্বিতীয়বার দেখেছে? মনে পড়ে আপনার? আমার কিন্তু মনে পড়ে না। আমরা আপনার এই শোতে এসে হাজারবার বলেছি নির্বাচনী ব্যবস্থা নিয়ে সংকট আছে, আইন শৃঙ্খলা নিয়ে সংকট আছে, বিচারাঙ্গন নিয়ে সংকট আছে, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সংকট আছে। আলোচনা করুন, বসুন। সেই সমস্ত সংকট ছিল বলেই আলোচনা হয়েছে। সেই সংকটগুলো কি না, একটু বলি, আলোচনা হয়নি, আপনি মিসলিড করছেন। আলোচনা হয়নি বলেই কিন্তু 1400+ সন্তানদেরকে রক্ত দিতে হয়েছে। আলোচনার পথ তৈরি হয়েছে এই জুলাই 24-25-এর পরে। আপনি গতকালকে আরেকটা দৃশ্য আপনি দেখেন যে মাননীয় ডেপুটি স্পিকারের স্ত্রী জানা যায় উনি মাননীয় প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াবেন। উনি কানে কানে কি একটা কথা বললেন, ওনার এসএসএফ বিরোধী দলের নেতাকে নিয়ে এসে ওনার ডান পাশে দাঁড়িয়ে দিলেন।
দেখেছেন এরকম দৃশ্য? মানে রাজনৈতিক কিন্তু আমি মনে করি যে ডক্টর হ্যাঁ, মোহাম্মদ হাসান এবং আতালি আমি মনে করি যে বিএনপি তাদের এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে গত 18 বছর যে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, আমার বোন যেমনটি করে বললেন যে কেউ দেখতে চায় না, আমিও দেখতে চাই না, আমি বিশ্বাস করতে চাই বিএনপিও দেখতে চায় না, আমি বিশ্বাস করি জামাতও দেখতে চায় না, এনসিপিও দেখতে চায় না, কারণ এই তিনটি শক্তি গত অন্তত দুটি শক্তি জামাত এবং বিএনপি 18 বছর। কিন্তু অভিযোগও তো আছে, কিসের অভিযোগ আছে বিভিন্ন জায়গায়। বর্তমান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, মানে আমি আক্তার হোসেনের কথাই বলছি, যে তখন অ্যাটর্নি জেনারেল হিসেবে কিভাবে নিয়োগ পেয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকার, দেখেন শপথ কোন প্রক্রিয়ায় হয়েছিল সেসব প্রশ্ন তুলে তিনি সরকারি দল বিএনপির উদ্দেশ্যে বলেন আগের সরকার তারা যে পদত্যাগ করেছে সেই পদত্যাগের ফর্মুলা কি, বিভিন্ন দেখেন এগুলো আমি আপনাকে বলি, এই সমস্ত অভিযোগ তো পলিটিক্যাল অভিযোগ, এগুলোকে বড় করার দরকার নেই। আমি যদি এখানে দাঁড়িয়ে বলি যে রাষ্ট্রপতিকে মানেন না সেই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছিলেন কেন? ওকে, এই প্রশ্নটা আমি একটু করতে চাই মারদিয়া মমতাজ। রাষ্ট্রপতির মানে সংসদে রাষ্ট্রপতির যে ভাষণ, সেই ভাষণটি নিয়েও কিন্তু বিতর্ক হয়েছে, আপনার কাছে জানতে চাই। এটি শেষ প্রশ্ন আপনার কাছে আবার। জি, ভাষণের কন্টেন্ট নিয়ে কিন্তু আসলে বিতর্ক হয়নি, রাষ্ট্রপতির পদটা প্রশ্নবিদ্ধ। এবং আমরা আশা করেছিলাম যে একটা সংসদীয় প্রক্রিয়ার মধ্যে আমরা ফেরত আসতে পেরেছি, একটা শুদ্ধির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ গিয়েছে, ভালো যে বাংলাদেশের রাজনীতি গিয়েছে। সেখানে এই রকম একজন বিতর্কিত মানুষকে বহাল রেখে তাকে দিয়ে এই সংসদটা উদ্বোধন করানো তো আসলে এটা একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার হয়ে যায়। কারণ হচ্ছে আমরা বারবার দেখেছি, আমরা কিন্তু বক্তব্যগুলো পাশাপাশি দেখেছি, যেই উনি বলছেন যে একটা ফ্যাসিস্ট সরকার ছিল, সেই ফ্যাসিস্ট সরকারের অনেক বড় এনাবলার ছিলেন তিনি, এবং তার পজিশনটা গুরুত্বপূর্ণ। একজন মানুষ ব্যক্তির চাইতে তার চেয়ারটা অনেক বড় এবং মহিমান্বিত। এই জায়গাটায় থেকে তিনি ফ্যাসিস্টকে এনাবলিং করেছেন। শুধু সেটা না, আমরা দেখেছি যে স্যার বলছিলেন যে নন পার্লামেন্টারিয়ান আচরণ আমরা দেখেছি তার কাছ থেকে, তার চেয়ারের জন্য মানানসই না এরকম বক্তব্য আমরা দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী বলে তিনি শেখ হাসিনার পদধূলি নেওয়ার জন্য অপেক্ষা করেছেন, পারেন নাই, এই জাতীয় তেলবাজিও তাকে প্রকাশ্যেই করতে দেখেছি। এরকম একটা মানুষকে সামনে রেখে, এরকম একটা মানুষকে দিয়ে সংসদ উদ্বোধন না করিয়ে সংসদ শুরু করা যেত, অসম্ভব কিছু না। এখানে বারবার সংবিধানের দোহাই দেয়া হচ্ছে, এটা দুঃখজনক। কারণ আজকে এবং গতকাল এটা স্পষ্ট করা হয়েছে, সংবিধানকে যদি সংবিধানের মতন রেখে দেওয়া হতো গণ অভ্যুত্থান হতো না, আমরা এখনো আয়না ঘরে থাকতাম। এই জাতিটা এই জায়গাটাকে ভুলে যেতে চায়, তো তাহলে এই জায়গাটাকে সংশোধন করতে হবে না? এই কথাটা বারবার নিয়ে আসার মানেটা কি? আপনি কি বলতে চান যে সংসদ শুধু বিএনপি বোঝে? তা তো না। সংবিধানের ব্যাখ্যা শুধু বিএনপি বোঝে? সংবিধানের ব্যাখ্যা বিরোধী দল বোঝে না? সরকারি দল ছাড়া বিরোধী দল বোঝে না? তাহলে আমি বলবো যে এই যে অ্যাটর্নি জেনারেলের কথাটা বলা হয়েছে, এটা কিন্তু একটা রেটরিক, এটা একটা জবাব দিতে গিয়ে বলা হয়েছে যে এতই যখন সংবিধান করেন তাহলে আপনি কেন এই জায়গাগুলোতে ভুল করেছেন। এটা কিন্তু স্যার যেটা বলছিলেন এটা তর্কের খাতিরে তর্ক, অবশ্যই এটা তর্কের খাতিরে তর্ক, আমি ওনার সাথে এগ্রি করি, কিন্তু এটা আনতে হচ্ছে কেন? কারণ বারবার মনে করা দেওয়া হচ্ছে আমরা সংবিধান মানি, আমাদেরকে রাষ্ট্রপতিকে তার জায়গায় রাখতে হবে। তো এই কথাগুলো তো আসলে হাস্যকর যে রাষ্ট্রপতিকে তো আসলে সরিয়ে দেওয়াও যায় না। খুব কি সহজ ব্যাপার সরিয়ে দেওয়া? খুব কঠিনও কিছু না। রাষ্ট্রপতির অভিশংসন পদ্ধতিটা যদি আমরা দেখি, একটা নির্বাচিত সরকার আসার পরে এইটাকে অসাংবিধানিকভাবে করার জন্য কিন্তু এই সংসদ পাওয়ার্ড। কারণ সংবিধানের ওপরে হচ্ছে মানুষের মতামত। কে উপরে? সংবিধান উপরে না মানুষ উপরে? মানুষ উপরে। বাংলাদেশের সংবিধান কিন্তু সার্বভৌম না। বাংলাদেশ সার্বভৌম, কিন্তু বাংলাদেশের সংবিধান চলবে কোথায়? আইনসভার পরামর্শ অনুযায়ী সংবিধানে পরিবর্তন করতে হবে। তাহলে রাষ্ট্র সার্বভৌম, আমাদের সংবিধানের নেচার হচ্ছে এটা বেসিক্যালি এটা সার্বভৌম না ব্রিটেনের মতন। তাহলে এখানে আমি বারবার সংবিধানের দোহাই দিব এবং এরকম ছোট ছোট মিস্টেক করতে থাকবো আর বলবো যে আপনি আমার সদিচ্ছা আছে মনে, আপনি সেটা বিশ্বাস করেন। অসংখ্য ধন্যবাদ মারদিয়া মমতাজ এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসান আতালি, দুজনকে ধন্যবাদ জানিয়ে দর্শক আজকের মতো শেষ করতে চাই RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক। সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।